বৈকল্পিক ষষ্ঠ সংখ্যা মে 2021। এবার শুনবেন সাময়িকী। তৃতীয়বারের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় তৃণমূল। 1 মাসেরও বেশি দিন ধরে চলা দীর্ঘ নির্বাচনী লড়াইয়ের ফলাফল প্রকাশিত হল 2রা মে। একথা বলার অপেক্ষা রাখে না যে গোটা দেশ তাকিয়েছিল পশ্চিমবঙ্গের ফলাফলের দিকে। কেন্দ্রের শাসক দলের সর্বোচ্চ নেতৃত্ব যেমন তাদের শাসনের বৈধতা খুঁজছিলেন এই নির্বাচনের ইতিবাচক ফলাফলের মধ্যে, তেমনি গত 1 দশক ধরে রাজ্যের শাসন ক্ষমতায় আসীন দলও সর্বশক্তি দিয়ে নিজেদের দুর্গ রক্ষায় সংকল্পবদ্ধ ছিল। এই রাজ্য তথা দেশ জুড়ে মানুষের রুটি রুজির লড়াইয়ে সামনের সারিতে থাকা বামপন্থীরা তাদের আন্দোলনের স্পষ্ট প্রতিফলন ঘটাতে চেয়েছিলেন এই নির্বাচনী ফলাফলের মধ্যে। ঘোষিত ফলাফল থেকে স্পষ্ট যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই রাজ্যের ক্ষমতায় পুনরায় ফিরে আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। তারা 215টি আসনে জয়যুক্ত হয়েছে। আর এই নির্বাচনে সর্বশক্তি নিয়োগ করা ভারতীয় জনতা পার্টি 75টি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে। আর বামপন্থীদের নেতৃত্বাধীন সংযুক্ত মোর্চা কেবলমাত্র 1টি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে। প্রত্যাশিতভাবেই এই নির্বাচনের ফলাফলের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা শুরু হয়ে গেছে ফল প্রকাশের সময় থেকেই, আর আগামীতেও এই পর্যালোচনা চলতে থাকবে। এই ক্ষুদ্র পরিসরে আমরা কেবলমাত্র কয়েকটি দিকই পাঠকদের সামনে রাখতে চাই। ক, এই নির্বাচনের ফলাফল থেকে স্পষ্ট যে ভারতীয় জনতা পার্টির এক দেশ এক সংস্কৃতি নির্মাণের নীল নকশাকে মানুষ বর্জন করেছেন ধর্মের ভিত্তিতে বাংলার সমাজকে পুনর্বিন্যস্ত করার প্রচেষ্টা। খ, অনেকে এই ফলাফলকে বাঙালি পরিচিতি সত্তার জয় হিসাবে আখ্যায়িত করতে চেয়েছেন। এই বক্তব্যের যথার্থ নিয়ে বিতর্কের অবকাশ থাকলেও একথা ঠিক যে স্থানীয় বনাম বহিরাগত এই অক্ষে নির্বাচনকে পরিচালিত করার প্রয়াস ফলবতী হয়েছে। গ, এই নির্বাচনে বামপন্থীদের বিপুল বিপর্যয়ে অনেকে মনে করছেন যে মানুষের রুটি রুজির লড়াই নির্বাচনী রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, যা আখেরে বঞ্চিত মানুষের পক্ষে ক্ষতিকর। এমতো অবস্থায় যখন করোনা অতিমারি বল্গাহীনভাবে গ্রাস করছে পশ্চিমবঙ্গের গ্রাম থেকে গ্রামান্তর, মহানগর থেকে ছোট ছোট শহর, সেই সময় পরিচিতি সত্তা অথবা ধর্মীয় মেরুকরণের অক্ষে আবর্তিত নির্বাচনের ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলেও মুহ্যমান হয়ে পড়ার খুব একটা অবকাশ নেই কারোরই। নবনির্বাচিত সরকারকে যেমন মানুষের কাছে পৌঁছে দিতে হবে স্বাস্থ্য পরিষেবা, পৌঁছে দিতে হবে অক্সিজেন, তেমনি সরকার এই দায়িত্ব পালনে শিথিলতা দেখালে তাকে প্রশ্নে বিদ্ধ করতে হবে পশ্চিমবঙ্গের আপামর জনগণকে। আমরা আশা করব জনস্বাস্থ্য, জনশিক্ষা এবং মানুষের রুটি রুজির লড়াইকে কোনো রকম মেরুকরণ দুর্বল করতে পারবে না। আর এই লড়াইয়ে ব্যারিকেডের সামনে থেকে নেতৃত্ব দেবেন এই রাজ্যের বামপন্থী মনোভাবাপন্ন মানুষ। আফগানিস্তান থেকে সরে যাচ্ছে মার্কিন সেনা। অবশেষে আফগানিস্তানের রণক্ষেত্র থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করলেন নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। গত 14ই এপ্রিল তিনি জানান যে আগামী 11ই সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে সব মার্কিন সেনা। এই ঘোষণার মাধ্যমে অবসান করতে চলেছে 2 দশকের দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষ। যদিও এই দীর্ঘ সংঘর্ষের যথার্থ নিয়ে বিতর্ক চলেছে মার্কিন আক্রমণের সূচনা থেকেই। প্রসঙ্গত উল্লেখ্য যে 2001 সালে 11ই সেপ্টেম্বর নিউ ইয়র্কের
গগনচুম্বী ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং ওয়াশিংটনে অবস্থিত মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রধান কার্যালয় পেন্টাগনে আত্মঘাতী বিমান হানার প্রতিক্রিয়া হিসাবে এবং এই ঘটনার তথাকথিত প্রধান ষড়যন্ত্রকারী ওসামা বিন লাদেনকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যেই তৎকালীন আমেরিকান রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ ওই বছরের 7ই অক্টোবর আফগানিস্তান আক্রমণ করেন। তারপর অব্যাহত থেকেছে রক্তক্ষয়। তালিবান শাসনের অবসান ঘটেছে প্রথমে হামিদ কারজাই ও পরবর্তীতে আশরাফ ঘানির নেতৃত্বে পরিচালিত হয়েছে স্বাধীন আফগান সরকার। অবিরত রক্তপাতের মাঝেও মানবাধিকার ও নারী স্বাধীনতার ক্ষেত্রে লক্ষণীয় উন্নতি হয়েছে এই দেশে। 2011 সালের 1 মে পাকিস্তানের অ্যাবটাবাদে অতর্কিত মার্কিন হানায় নিহত হয়েছেন ওসামা বিন লাদেন। এত কিছুর পরেও তালিবানকে সম্পূর্ণরূপে পর্যুদস্ত করার পরিকল্পনা সাফল্য পায়নি। আফগানিস্তানের এক বিস্তীর্ণ অঞ্চলে পুনরায় প্রভাব বাড়িয়েছে তালিবানরা। এর মাঝেই 2008 সালের আর্থিক মন্দার ফলে বেসামাল হয়ে পড়েছে মার্কিন অর্থনীতি। কাজ হারানো মানুষ এই অবিরাম যুদ্ধে যৌক্তিকতা দিয়ে প্রশ্ন তুলেছেন। তবুও আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে জারি থেকেছে আমেরিকা ও তার নেটো সহযোগীদের হামলা। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কথা বলে আসছিলেন। শুধু তাই নয়, তালিবানের সঙ্গে প্রথমে গোপনে এবং পরে সরাসরি আলোচনা চালিয়ে যেতে থেকেছেন। গত বছরের নির্বাচনের আগেই রাষ্ট্রপতি ট্রাম্প ঘোষণা করেন যে 2021 সালের মে মাস থেকেই শুরু হবে সেনা প্রত্যাহারের কাজ। এই সিদ্ধান্তকেই বাস্তবায়িত করতে চলেছেন বর্তমান রাষ্ট্রপতি বাইডেন। সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্ত সঙ্গতভাবেই কিছু প্রশ্নের জন্ম দিয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে। যে উদ্দেশ্যে এই যুদ্ধের সূচনা অথবা যে লক্ষ্যে দীর্ঘ 2 দশকের রক্তাক্ষয়, সেই সন্ত্রাসবাদকে পৃথিবীর বুক থেকে কতটা সরানো গেল, কতটাই বা নিরাপদ হলো সাধারণ মানুষের জীবন, এই সব প্রশ্নের উত্তর ছড়িয়ে আছে প্রতিদিনের সংবাদপত্রে। আজও আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। রক্ত ঝরছে পাশের দেশ পাকিস্তানেও। তাই অনেক পর্যবেক্ষকদের মতে অর্থব্যয় আর জীবনহানি ব্যক্তিদের এই যুদ্ধ থেকে আর কোনো সুফল পাওয়ার সম্ভাবনা নেই। সুতরাং কোনো ক্রমে সম্মানজনক শর্তে আফগানিস্তান ত্যাগ করাকেই সঠিক বলে মনে করছেন আমেরিকান প্রশাসন। কথা নিশ্চিত করে বলা যেতে পারে যে জো বাইডেনের এই সিদ্ধান্ত আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে খুব একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে না। কথা স্পষ্ট হয় হাজি হেকমতের কথায়। বিবিসির সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে মাজার-ই-শরীফের নিকটস্থ এক ছোট শহরের মেয়র হেকমত বলেন যে এই যুদ্ধে জয়ী হয়েছে তালিবানি, আর মার্কিন সেনা অপসারিত হলেই গোটা পৃথিবীর কাছে তা স্পষ্ট হয়ে যাবে। দীর্ঘ এই যুদ্ধ কিভাবে দক্ষিণ এশিয়ার রাজনীতি ও কূটনীতিকে প্রভাবিত করে সেই দিকেই নজর থাকবে আমাদের। আছড়ে পড়ল করোনার দ্বিতীয় তরঙ্গ। বেসামাল দেশের স্বাস্থ্য ব্যবস্থা। এপ্রিল মাসের প্রথম থেকেই দেশে করোনা ভাইরাসে সংক্রামিত ব্যক্তির সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রথমেই দৈনিক সংক্রমণের সংখ্যা পেরিয়ে গেছে 1 লক্ষের গণ্ডি। কিছুদিনের মধ্যেই সেই সংখ্যা ছাড়িয়েছে 2 লক্ষ এবং এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে এই সংখ্যা 3 লক্ষ ছাড়িয়েছে। গত 1 মে তো সারা পৃথিবীতে প্রথমবারের মতো কোনো দেশে দৈনিক সংক্রমণ পেরিয়েছে 4 লক্ষের গণ্ডি। এর ফলে দেশের সরকারকে বাধ্য হয়ে বলতে হয়েছে যে গোটা দেশ এখন করোনা অতিমারির দ্বিতীয় তরঙ্গের মধ্যে দিয়ে চলছে।
এই দ্বিতীয় তরঙ্গের স্বরূপটা বুঝতে গেলে আমাদের কেবলমাত্র আক্রান্ত অথবা সক্রিয় রোগীর সংখ্যার দিকে নজর দিলে হবে না। দেখতে হবে এই ঘোরতর বিপর্যয় মোকাবিলায় কতটা সফল দেশ অথবা রাজ্য সরকার। এই প্রশ্নের উত্তর খুবই সহজ এবং হতাশাব্যঞ্জক। একদিকে যেমন প্রায় সব বড় রাজ্যেই বাড়ছে আক্রান্তের সংখ্যা, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেনের সংকট। দেশের বেশ কয়েকটি বড় হাসপাতালের কর্তৃপক্ষকে অক্সিজেনের জন্য কাতর আবেদন জানাতে দেখা গেছে। বেশ কয়েকটি রাজ্য থেকে অন্য রাজ্যের উদ্দেশ্যে প্রেরিত অক্সিজেন সিলিন্ডার ভর্তি ট্যাঙ্কার আটকে দেওয়ার খবর পাওয়া গেছে। করোনার ছোবলে সব থেকে বেশি বেসামাল রাজ্য মহারাষ্ট্র জন্য অক্সিজেন এক্সপ্রেস চালাতে বাধ্য হয়েছে ভারতীয় রেল। করোনার দ্বিতীয় তরঙ্গ যখন প্রবল অনিশ্চয়তা নামিয়ে এনেছে সাধারণ মানুষের জীবনে, তখনও বড় বড় নির্বাচনী সভা করা থেকে বিরত থাকতে দেখা যায়নি দেশ ও রাজ্যের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা-নেত্রীদের। শুধু তাই নয়, এই আবহেই আয়োজিত হয়েছে কুম্ভ মেলা, যেখানে ঘটেছে প্রচুর জনসমাগম। কেবলমাত্র নির্বাচনী সভা অথবা কুম্ভ মেলাকেই দ্বিতীয় তরঙ্গের জন্য দায়ী করা যায় না, বরং এর কারণ খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে এই অতিমারির শুরুর দিনগুলোতে, যখন থালা বাজিয়ে অথবা বাতি জ্বালিয়ে করোনা প্রতিরোধের নিদান দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। আসলে প্রথম থেকেই তথ্য গোপন করা অথবা পরিস্থিতিকে লঘু করে দেখানোর ফলেই দেশের স্বাস্থ্য পরিষেবা তথা সাধারণ মানুষের মধ্যে এক অদ্ভুত আত্মতুষ্টি দেখা দিতে শুরু করে। পরবর্তীতে ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পর এই মনোভাব বেশ কয়েকগুণ বৃদ্ধি পায়। কিন্তু ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য পূরণ করতে সরকারের অক্ষমতা ও বিভিন্ন গবেষণায় প্রাপ্ত তথ্য থেকে এটা স্পষ্ট যে করোনা প্রতিরোধে আরও অনেক বেশি যত্নবান হওয়ার অবকাশ ছিল। এই ক্ষেত্রে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ অনুসরণ করা যেতে পারত। কিন্তু গত 19শে এপ্রিল যে একগুচ্ছ সিদ্ধান্তের কথা কেন্দ্র ঘোষণা করেছে, তা থেকে স্পষ্ট যে অতিমারির মোকাবিলায় সরকার নিজের দায় অনেকটাই ঝেড়ে ফেলতে চাইছে। এক্ষেত্রেও বেসরকারি ক্ষেত্রের ওপরেই তাদের অগাধ আস্থা। লাফিয়ে লাফিয়ে বেড়ে চলা রোগীর সংখ্যা, দীর্ঘ থেকে দীর্ঘতর মানুষের মৃত্যু মিছিল, অক্সিজেনের জন্য হাহাকার, এই এখন আমাদের দেশের প্রকৃত চিত্র। তবে সকলের শুভ বুদ্ধি ও ঐকান্তিক প্রচেষ্টায় নিশ্চয়ই আমরা এই অতিমারির ভ্রুকুটি কাটিয়ে উঠতে সক্ষম হব। সিনলি প্রত্নক্ষেত্র অসীম সম্ভাবনার মাঝেই আশঙ্কার সিঁদুরে মেঘ দেখছেন ইতিহাস গবেষকরা। 2005 সালে পশ্চিম উত্তরপ্রদেশের বাগপত জেলার সিনলি গ্রামের কয়েকজন কৃষক জানান যে তারা কিছু পুরনো দিনের মাটির পাত্র খুঁজে পেয়েছেন। এরপরেই ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ASI এই এলাকায় উৎখননের কাজ শুরু করেন। তৎকালীন নির্দেশক DV শর্মা সীমিত তথ্যের ভিত্তিতে সে সময় মনে করেছিলেন প্রত্নক্ষেত্রটি হারাপ্পা সংস্কৃতির অন্তর্ভুক্ত, অর্থাৎ খ্রিস্টপূর্ব 2200 থেকে 1800। যদিও অর্থাভাবের কারণে উৎখননের কাজ মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছিল তখনকার মতো। 2018 সালে নতুন করে আরও কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের প্রেক্ষিতে উৎখননের কাজ পুনরায় শুরু করা হয়। অনুসন্ধানের বর্তমান নির্দেশক SK মঞ্জুলের সাম্প্রতিক কালে করা বেশ কিছু দাবি গবেষণাটিকে সংবাদ শিরোনামে এনে দিয়েছে। সঙ্গে স্থানীয় স্তরে গড়ে ওঠা কয়েকটি গুজবও ইন্ধন যোগাচ্ছে বলেই অভিযোগ। বৈদিক সংস্কৃতির সঙ্গে নৈকট্য সত্ত্বেও বস্তুগত সংস্কৃতি যেমন ধাতুর ব্যবহার বা মৃৎপাত্রের প্রকৃতি বিষয়ে এই বসতির মানুষের সিন্ধু সভ্যতার সঙ্গেই বেশি মিল পাওয়া যাচ্ছে। ফলে সিদ্ধান্ত ঘোষণার সময় এটা নয়। এখন নজর রাখতে হবে প্রত্নতাত্ত্বিক গবেষণার ফলাফলের দিকে। কিন্তু সব কিছুর পরে এ প্রশ্ন অনেকের মনেই দেখা দিচ্ছে, তবে কি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানও কেন্দ্রের শাসক দলের গৈরিকীকরণের শিকার?
উৎখননের বর্তমান পর্যায়ে প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে এলাকাটি আদতে একটি সমাধিক্ষেত্র। বেশ কয়েকটি সমাহিত মৃতদেহকে তামার আচ্ছাদনযুক্ত কাঠের কফিনে রাখা হয়েছে। সমাধি দেওয়ার রীতি, প্রাপ্ত আনুষঙ্গিক সামগ্রী ও নরকঙ্কালের অবস্থান থেকে একটি যোদ্ধা সংস্কৃতির আভাস মেলে। সমাহিত কঙ্কালগুলির গোড়ালি থেকে কেটে নেওয়া হয়েছে। সম্ভবত এটি শেষ কৃত্যানুষ্ঠানের অঙ্গ হয়ে থাকবে। এই সমস্ত কারণেই মনে করা হচ্ছে সিনওয়ালির অধিবাসীরা ছিলেন হারাপ্পা সভ্যতার শেষ দিককার, কিন্তু তাদের উৎস ছিল ভিন্ন। শ্রীমঞ্জুল সহ অনেকেই উক্ত বৈশিষ্ট্যের সঙ্গে আর্য সভ্যতার সাংস্কৃতিক যোগের কথা স্বীকার করেছেন। এখানে প্রাপ্ত জিনিসপত্রের মধ্যে রয়েছে রঙিন মৃৎপাত্র এবং তামার তৈরি পাত্র, যুদ্ধের সাজ, তাম্র নির্মিত তীক্ষ্ণ তলোয়ার, সোনা ও তামার গয়না, কখনো আবার পাথর বসানো গয়না। লখনউ এবং পুনের দুটি গবেষণা সংস্থায় করা C14 পরীক্ষা থেকে জিনিসগুলির বয়স নিরূপণ করা হয়েছে খ্রিস্টপূর্ব 1865 থেকে খ্রিস্টপূর্ব 1550 অব্দ। এক্ষেত্রে 130 বছরের হেরফের হতে পারে। কাঠের কয়েকটি চাকাযুক্ত গাড়ি পাওয়া গেছে, যেগুলি রথ বা শকট দুই হতে পারে। অবশ্য শ্রীমঞ্জুল দাবি করেছেন ওইগুলি রথ, যদিও সেক্ষেত্রে ঘোড়ার অস্তিত্বের প্রমাণ এখনও পাওয়া যায়নি। জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রুচিকা শর্মা শ্রীমঞ্জুলের এই দাবি মানতে পারছেন না। তার মতে, অনুসন্ধানের ডিরেক্টর হিসেবে সুনির্দিষ্ট প্রমাণ ব্যতিরেকে কাঠের ওই টানা গাড়িগুলিকে রথ বলা বিবেচনাপ্রসূত নয়। ঘোড়ায় টানা রথকে নির্দিষ্টভাবে বৈদিক সংস্কৃতির প্রতীক ধরা হয়। আবার ঋগ্বৈদিক যুগের সূচনা হিসেবে ধরা হয় 1500 খ্রিস্টপূর্বাব্দকে। সুতরাং পাথুরে প্রমাণ ছাড়া সময় সরণির এত বড় পরিবর্তন ঘটানো সম্ভব নয়। প্রসঙ্গত উল্লেখ্য, সিনওয়ালির ওই রথগুলির চাকা নিরেট, সাধারণ রথের মতো দণ্ড বা স্পোক যুক্ত নয়। কাজেই SK মঞ্জুলের দাবি মেনে নেওয়ার মতো যথেষ্ট কারণ আমরা এখনই খুঁজে পাচ্ছি না। তবে সিনওয়ালি প্রত্নক্ষেত্র নতুন করে আর্য পরিযান সম্পর্কে গবেষণায় যে একটি দিগন্ত উন্মোচনকারী আবিষ্কার হতে চলেছে, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। স্মরণে সত্যজিৎ রায়। অনাচার করো যদি, রাজা তবে ছাড়ো গদি। নির্বাচনের আগুনে পুড়তে থাকা বাংলার আনাচে কানাচে বারংবার উচ্চারিত হয়েছে এই পংক্তিগুলো, এবং এক্ষেত্রে দেখা যায়নি কোনো রাজনৈতিক ভেদাভেদ। যুযুধান সব পক্ষই এই উচ্চারণ করেছে। সেই টান টান নির্বাচনী প্রতিযোগিতা যখন শেষ, যেদিন প্রকাশিত হতে যাচ্ছে ফলাফল, সেদিনই জন্ম শতবার্ষিকী সেই বাঙালি মনীষার, যিনি সৃষ্টি করেছিলেন ওই চিরন্তন পংক্তিদ্বয়। তার পরিচালিত হীরক রাজার দেশে ছবিতে উদয়ন পণ্ডিতের মুখেই আমরা প্রথমবারের মতো শুনি এই স্পর্ধিত উচ্চারণ। 1921 সালের 2রা মে অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলায় সত্যজিৎ রায়ের জন্ম। পিতা কালজয়ী কবি সুকুমার রায়, মাতা সুপ্রভা সরকার। একথা সকলেরই জানা যে একটি আদ্যন্ত সাংস্কৃতিক পরিবারে তার জন্ম ও বেড়ে ওঠা। এই ঐতিহ্যকে তিনি যে এগিয়ে নিয়ে গেছেন তাই নয়, তার মেধা ও সৃজনশীলতা দিয়ে তিনি বিশ্বের দরবারে বাংলা তথা ভারতকে গৌরবান্বিত করেছেন। প্রথমে বিজ্ঞাপনী সংস্থায় কাজ শুরু করলেও পরবর্তীতে চলচ্চিত্র নির্মাণই হয়ে ওঠে তার প্রধান আকর্ষণ। 1956 সালে মুক্তি পায় পথের পাঁচালী। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। একটার পর একটা কালজয়ী ছবি তিনি তৈরি করেছেন, পেয়েছেন বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মান। তার সৃষ্টি ছুঁয়ে গেছে সর্বস্তরের মানুষকেই। ছবির পর্দায় জলসাঘরের বিশ্বম্ভর রায় অথবা ঘরে বাইরের সন্দীপ যেমন স্থায়ী আসন পেয়েছে প্রাপ্তমনস্কদের মনে, তেমনি গুপি, বাঘা, তোপসেরা স্থান করে নিয়েছে আপামর বাঙালির মনে। আজও ফেলুদা পড়ে রোমাঞ্চিত হয় বাঙালি কিশোর।
প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চারের কথা পড়তে পড়তে 7 সমুদ্র পাড়ি দিতে চায় বহু কল্পনাবিলাসী বাঙালি মন। তাই এই দিনে এই কালোজয়ী বাঙালি মনীষার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে বৈকল্পিক। তার কথা ধার নিয়েই বলি, যতদিন বাংলা সংস্কৃতির চর্চা অব্যাহত থাকবে ততদিন বাঙালি তাকে কাল্টিভেট করবে। প্রয়াত হলেন কবি শঙ্খ ঘোষ। নীরব হলো একটি নাগরিক কণ্ঠস্বর। গত 21শে এপ্রিল 2021 করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কবি শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ ওরফে চিত্তপ্রিয় ঘোষ 1932 সালের 5ই ফেব্রুয়ারি অধুনা বাংলাদেশের চাঁদপুরের জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের ছাত্র এই কবি অধ্যাপনা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতা শহরের কয়েকটি কলেজে। কবিকর্মের জন্য 1977 সালে সাহিত্য একাডেমি, 2011 সালে পদ্মবিভূষণ এবং 2015 সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হন। বাবরের প্রার্থনা, আদিম লতা গোলম্মায়, নিহিত পাতাল ছায়া, পাঁজরে দাঁড়ের শব্দ প্রভৃতি বিখ্যাত কাব্যগ্রন্থ ও এ আমির আবরণ, কবির অভিপ্রায় প্রভৃতি গ্রন্থের জন্য সুপরিচিত এই কবি সামাজিক জীবনেও একজন দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করেছেন। এই রাজ্যের নানান গণ আন্দোলনে তিনি দলনিরপেক্ষভাবে সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করেছেন। দেশ জুড়ে ফ্যাসিবাদী সরকারের বিরোধিতায় গড়ে ওঠা জনমতে কণ্ঠ মেলাতেও আমরা তাকে দেখেছি। রাজ্যের নির্বাচনী হিংসার প্রতিবাদ করতে গিয়ে তিনি গত 2017 সালে সরকারি দলের কুরুচিকর আক্রমণের শিকারও হয়েছেন। কিন্তু প্রজ্ঞাবান এই অধ্যাপক দৃঢ়ভাবে তার নাগরিক দায়িত্ব পালনে অনড় থেকেছেন। তার মৃত্যু তাই একই সঙ্গে বাংলা বিদ্যাচর্চা এবং জাগ্রত নাগরিক ঐক্য এই দুইয়ের পক্ষেই একটা বড় ক্ষতি।